গল্পের শুরুতে আমাদের একটি হসপিটালের দৃশ্য দেখানো হয়, আর তখন অনেক বৃষ্টিও হচ্ছিল। সেই রাতে একজন লোক স্কুটি করে হসপিটালে আসে, যার নাম ছিল বাল্মীকি, কারণ আজ তার সন্তানের ডেলিভারির দিন ছিল। আর সে একটি সুখবরও পেয়ে যায় যে তার ছেলে সন্তান হয়েছে। এতে সে অনেক খুশি হয়। তখন সে ডক্টরকে জানায় যে তার অনেক ইচ্ছা ছিল ডক্টরকে বকশিশ দেওয়ার, তবে এই নিয়ে ডক্টরকে চিন্তা করতে হবে না, কারণ ঠিক উপরের ফ্লোরেই একজন শাহজাদা জন্মগ্রহণ করেছে। তখনই আমরা এই গল্পের হিরোকে দেখতে পাই, যে কিনা চিন্দাল ফ্যামিলির মতো বড়লোক ফ্যামিলির সন্তান ছিল। তবে সেই ফ্যামিলির সবাই যেহেতু বিজনেসম্যান ছিল, তাই তারা কেউই ব্যস্ততার কারণে হসপিটালে আসতে পারেনি। তাই ডক্টর নার্সকে সেই বাচ্চাটি দিয়ে বলে সে যেন চিন্দাল ফ্যামিলিকে এই সুখবর দিয়ে আসে। তবে কিছুক্ষণ পর নার্স যখন বাচ্চাটিকে নিয়ে তার মা ইয়াশোধার কাছে যাচ্ছিল, তখন বাচ্চাটি নড়াচড়া বা কান্না কিছুই করছিল না। তাই নার্স মনে করে যে বাচ্চাটি হয়তো মারা গিয়েছে। ফলে নার্স অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে বাল্মীকি হসপিটালের বাইরে অবস্থিত একটি টেলিফোন থেকে পণ্ডিতের সাথে কথা বলছিল। সে এই নিয়ে কথা বলছিল যে কোন সময়ে তার ছেলের নাম ঠিক করলে ভালো হবে। এমন সময়ই ওই নার্সটি আসে, আর সে দেখে যে বাল্মীকি টেলিফোন বুথে কথা বলছে। এমন সময় সেই নার্সটি বাল্মীকির কাছ থেকে টেলিফোনটি চেয়ে বসে। শুরুতে বাল্মীকি তাকে টেলিফোন দিতে চায় না, তবে নার্স জানায় যে এটি একটি ইমার্জেন্সি সিচুয়েশন। তাই বাল্মীকি তাকে কি হয়েছে তা জিজ্ঞেস করে। উত্তরে নার্স জানায় যে কিছুক্ষণ আগেই একটি রয়্যাল ফ্যামিলির পুত্র জন্মগ্রহণ করেছিল, আর ডক্টরও ডেলিভারির সময় সেই পরিবারকে জানিয়ে দিয়েছিল যে বাচ্চাটি সুস্থভাবে জন্ম নিয়েছে। তবে কিছুক্ষণ পরেই বাচ্চাটি নড়াচড়া বন্ধ করে দেয়। এখন সে যদি দ্রুত ডক্টরকে এই ব্যাপারে কিছু না জানায়, তাহলে হয়তো সবাই মনে করবে সব দোষ তারই। কথায় কথায় নার্স বলে দেয় যে এটি চিন্দাল ফ্যামিলির পুত্র, যা শুনে বাল্মীকি অনেক অবাক হয়ে যায়, কারণ সে নিজেও চিন্দাল ফ্যামিলির জন্য কাজ করত। নার্স যখন কল করতে নেয়, বাল্মীকি তখন কলটি কেটে দেয়, আর নার্সকে বলে সে যেন তার নিজের বাচ্চার সাথে চিন্দাল ফ্যামিলির বাচ্চার অদল বদল করে দেয়, কারণ সে অনেক বছর ধরেই চিন্দাল ফ্যামিলির জন্য কাজ করেছে। আর সে চায় না আজ এমন খুশির দিনে চিন্দাল ফ্যামিলি কষ্ট পাক। এই সব কথা শুনে নার্স অনেক অবাক হয়ে যায়। সে বাল্মীকিকে জিজ্ঞেস করে যে তার স্ত্রী কি এসব মেনে নিতে পারবে। উত্তরে বাল্মীকি জানায় যে উপরওয়ালা চাইলে তারা দ্বিতীয় সন্তান নিতে পারবে। তবে নার্স এখনো অনেক কনফিউজড ছিল। তখন বাল্মীকি তাকে বলে যে কারো ভালো করা কখনো খারাপ কাজ হতে পারে না। এতে যেহেতু নার্সেরও অনেক বড় বিপদ থেকে বেঁচে যাওয়ার সুযোগ ছিল, তাই নার্সও এমনটা করারই সিদ্ধান্ত নেয়। তাই তারা দুজন মিলে সুযোগ বুঝে বাচ্চা দুটির অদল বদল করে দেয়। তারা যখন মৃত মনে করা বাচ্চাটিকে বাইরে নিয়ে যাচ্ছিল, তখনই বাচ্চাটা কান্না করে ওঠে, অর্থাৎ বাচ্চাটি এখনো মারা যায়নি। নার্স তাকে আবারও তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নেয়। তবে বাল্মীকি তাকে এমনটা করতে দেয় না, আর বলে যে এই বাচ্চার বাবা অর্থাৎ রানদীপ ও সে একসাথে চিন্দাল কোম্পানি জয়েন করেছিল। তবে রানদীপ চিন্দাল কোম্পানির মেয়েকে পটিয়ে আজ এসি কারে ঘুরে বেড়ায়, আর সে এখনো এই খাটারা স্কুটিতেই চলাচল করে। এজন্য সে সবসময় নিজের ভাগ্যকে দোষ দিয়ে এসেছে। তাই সে এবার ভাগ্যের কথা বলে নার্সকে ভুল বোঝানোর চেষ্টা করে, কারণ তার মতে বাচ্চাটি চাইলে তখনই কান্না করতে পারত। তবে কেন সে রুমের বাইরে আসার পরই কান্না করলো? আর এখন বাল্মীকি চায় যে তার ছেলে চিন্দাল ফ্যামিলিতে গিয়ে রাজপুত্রের মতো জীবনযাপন করুক। তবে নার্স এসবে রাজি হয় না, তাই তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে বাল্মীকি ভুলবশত নার্সকে ধাক্কা মেরে হসপিটালের বারান্দা থেকে ফেলে দেয়, আর তখনই সেখানে রানদীপ ও তার শ্বশুর আদিত্য আসে। তবে তারা এই ঘটনাটি দেখতে পায়নি। রানদীপ বাল্মীকিকে তার পুত্র সন্তান হওয়ার সুখবর দেয়, আর তার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে বাল্মীকি জানায় যে তারও পুত্র সন্তান হয়েছে। এরপর রানদীপ ও আদিত্য উপরতলায় চলে যায়, আর নিচে পড়ে থাকা নার্সকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার আগে নার্স তার আঙ্গুল দিয়ে বাচ্চাটির দিকে ইশারা করে, যা বাল্মীকি সহ রানদীপ ও আদিত্যও দেখতে পায়। তবে রানদীপ এসব কিছুই বুঝতে পারে না। পরদিন দুই বাচ্চারই নামকরণ করা হয়, যেখানে চিন্দাল ফ্যামিলি তাদের সন্তানের নাম দিয়েছিল রাজ, যা শুনে বাল্মীকিও মনে কিছুটা শান্তি পায়, কারণ আসলে তো এটা তারই সন্তান ছিল। অন্যদিকে বাল্মীকি আসল চিন্দাল ফ্যামিলির ছেলের নাম রাখে বান্টু, যা খুবই অদ্ভুত ধরনের একটি নাম ছিল। এমনকি পণ্ডিতও এই নাম রাখতে শুরুতে রাজি হয়নি, তবে বাল্মীকির জোড়াজড়িতে তাকে রাজি হতে হয়। দেখতে দেখতে কিছু বছর কেটে যায়, যেখানে রাজ একটি বোকা টাইপের স্টুডেন্ট ছিল, আর অন্যদিকে বান্টু ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তবে বাল্মীকি তাদের দুজনকে সমানভাবে দেখত না।
কারণ রাজ এক্সামে 9 নাম্বার পেলে সে যত খুশি হতো, বান্টু 98 পেলেও সে ততটা খুশি হতো না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পুরো 25 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা বান্টুকে রাজের পরিবর্তে চিন্দাল ফ্যামিলিতে আরাম আয়েশ করতে দেখি, যা দেখে বাল্মীকির চোখ কপালে উঠে যায়। সে বান্টুকে জিজ্ঞেস করে যে তার এমন অবস্থা কি করে হলো। উত্তরে বান্টু তাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে দেয়, কারণ সে জেনে গিয়েছে যে তাকে অন্য একটি বাচ্চার সাথে অদল বদল করা হয়েছিল। ঠিক এমন সময় বাল্মীকির ঘুম ভেঙে যায়। আসলে এটি একটি খারাপ স্বপ্ন ছিল। তাও সে সব কিছু নিশ্চিত করার জন্য বান্টুকে গিয়ে দেখে আসে, যে কিনা নাক ডেকে ঘুমাচ্ছিল। এতে বাল্মীকি কিছুটা সুস্থ হয়। তবে সে এখনো বুঝতে পারছিল না যে এত গরিব পরিবারে থেকে বান্টু কিভাবে এত হাসি খুশি থাকে। বাল্মীকি চলে গেলে বান্টু ঘুম থেকে উঠে আর প্রতিদিনের মতোই তার মাকে মিস করে, কারণ 25 বছর আগে তার মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর বান্টুদের বাসায় কুমার নামক একজন লোক আসে, যার কাছ থেকে কিনা বাল্মীকি কিছু টাকা ধার নিয়েছিল। সে বান্টুকে জিজ্ঞেস করে যে বাল্মীকি বাসায় আছে কিনা। উত্তরে বান্টু জানায় যে বাল্মীকি তাকে বলেছে যে সে যেন কুমারকে বলে বাল্মীকি বাসায় নেই। আর এই সব কথা লুকিয়ে লুকিয়ে বাল্মীকি শুনছিল। তবে লুকিয়ে থেকেও লাভ হয় না, কারণ সে কুমারের হাতে ধরা পড়ে যায়। তাই কুমার তার কাছে যত টাকা ছিল সব নিয়ে চলে যায় আর সন্ধ্যায় আবারও ফিরে আসবে বলে জানায়। তবে সন্ধ্যাবেলায়ও বান্টু একই কাণ্ড করে, আর তার এমন কর্মকাণ্ডের জন্য বাল্মীকি তার উপর অনেক রাগ করে। তবে বান্টুর একটি অভ্যাস ছিল যে সে কখনো মিথ্যা কথা বলতে পারত না। তবে বাল্মীকি সবসময় তাকে এক্সামে চিটিং ও মিথ্যা কথা বলা শিখতে বলতো, যাতে বান্টু কানই দিত না। আর তার সাইড নেওয়ার জন্য তো তার বোন ছিলই, যার নাম ছিল শ্রুতি। পরদিন রাজের দেশে ফিরে আসার কথা ছিল, কারণ সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য বিদেশ গিয়েছিল। আর তার ফিরে আসায় বাল্মীকি অনেক এক্সাইটেড হয়। তবে চিন্দাল ফ্যামিলির কেউই তেমন এক্সাইটেড ছিল না, কারণ রাজ তার 4 বছরের ডিগ্রি 7 বছরে কমপ্লিট করে ফিরছে। রাজের ফিরে আসায় তাকে স্বাগতম জানানোর জন্য পুরো প্রস্তুতি প্ল্যানিং করে রেখেছিল বাল্মীকি। তবে একজন কাজের লোক ফুলের মালা আনতে ভুলে গিয়েছিল, তাই বাল্মীকি বান্টুকে দিয়ে তা আনিয়ে নেয়। তবে সে বান্টুকে সেই বাড়িতে ঢুকতে দেয় না। আর সে এমনটা গত 25 বছর ধরেই করে আসছে, যাতে বান্টু কোনো মতেই তার সত্যি জানতে না পারে। সে সব সময় বান্টুকে অবহেলার চোখে দেখত আর বলতো যে কিছু কিছু মানুষের জন্মের পর থেকেই সময় খারাপ চলে, যা বান্টুরও অনেক খারাপ লাগতো। যাই হোক, তখন সেখানে রাজের গাড়ি চলে আসে, যা দেখে বাল্মীকি অনেক এক্সাইটেড হয়ে গাড়ির পিছনে দৌড়াতে থাকে, যা দেখে বান্টুর আরো খারাপ লাগে, কারণ বাল্মীকি যেভাবে রাজের জন্য কেয়ার করে সে বান্টুর জন্য এমনটা কখনোই করেনি। এরপর পুরো চিন্দাল ফ্যামিলি রাজের স্বাগতম করে। অন্যদিকে বান্টুর আজ ইন্টারভিউ ছিল, তবে সে ইন্টারভিউতে যাওয়ার আগে শ্রুতিকে কলেজে ড্রপ করতে যাচ্ছিল। তখন কিছু গুন্ডা শ্রুতির ওড়না নিয়ে চলে যায়। শুরুতে বান্টু এই সব কিছু ইগনোর করতে চায়, কারণ তার এখন ইন্টারভিউ ছিল। তবে শ্রুতি তার ইগো হার্ট করে বলে যে সে কেমন ভাই যে কিনা নিজের বোনের রক্ষা করতে পারে না। তাই বান্টু সোজা ওই গুন্ডাদের আড্ডায় চলে যায় আর তাদের সবগুলোকে এক এক করে মেরে শ্রুতির ওড়না ফেরত আনে। এরপর বান্টু সোজা ইন্টারভিউ দিতে একটি অফিসে চলে যায়। সেখানে লিফটে তার একটি মেয়ের সাথে দেখা হয়, যার নাম ছিল সামারা। আর প্রথম দেখাতেই বান্টু তার উপর ক্রাশ খেয়ে যায়। পরবর্তীতে গিয়ে জানা যায় যে সামারাই তার বস, যে কিনা আজ তার ইন্টারভিউ নেবে। তবে শুরুতে সে বান্টুকে রিজেক্ট করে দিতে চায়, কারণ তার ডিগ্রি সব দেশি ছিল। আর এখানে যতজন ইন্টারভিউ দিয়েছে তারা বেশিরভাগই হার্ভার্ডের স্টুডেন্ট ছিল। তখন বান্টু বলে যে এসব ঠিক নয়, কারণ তার মতে ডিগ্রির থেকে স্কিল বড় জিনিস। তাই সামারা তাকে একটি চান্স দেয়। যেহেতু চাকরিটি একজন লয়ারের ছিল, তাই সামারা বান্টুকে একটি কেস ধরিয়ে দেয়, যেখানে এক দম্পতির ডিভোর্স করিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বান্টুকে। তবে বান্টু তাদের ডিভোর্স করানোর বদলে আবার এক করে দেয়, যা দেখে সামারা ডিরেক্ট তাকে রিজেক্ট করে। পরদিন পুরো জিন্দাল ফ্যামিলিকে একসাথে ব্রেকফাস্ট করতে দেখা যায়, যেখানে আদিত্য রাজকে সারাং নামক এক ব্যক্তির কথা বলে, যে কিনা অনেক ভয়ানক লোক ছিল, সাথে তাদের বিজনেস পার্টনারও। তবে কিছুদিন আগে সারাংয়ের একটি ভয়ানক সত্য সামনে আসে। সে চিন্দাল কার্গো ফ্লাইটে করে পুতুলের নামে নেশা জাতীয় জিনিস পাচার করত, আর এই কারণেই চিন্দাল কোম্পানি তার সাথে কন্ট্রাক্ট আর রাখতে চায় না। এই বিষয়ে ডিসকাস করার জন্যই আজ সারাংয়ের বড় ভাই এসেছে, যার সাথে মিটিংয়ে রাজকে বসতে হবে। আর রাজকে শুধু এই কন্ট্রাক্টটি কোনো মতে ক্যান্সেল করাতে হবে। এটি রাজের জন্য একটি বড় ধরনের পরীক্ষা ছিল, কারণ কোনো বড় বিজনেসম্যানকে না বলা এতটা সোজা না।
এরপর রাত চলে যায় সারাংয়ের বড় ভাই বিক্রান্তের সাথে মিটিং করতে। আর এদিকে একটি ক্যাফেতে বসে রণদীপ রাজকে ইয়ারফোনে সব শিখিয়ে দিচ্ছিল। বিক্রান্ত রাজকে বলে সে যাতে তাদের কোম্পানির উপর থেকে ব্যান সরিয়ে দেয়। অন্যদিকে রণদীপ তাকে বলতে থাকে যে রাজ যেন তাকে সরাসরি না করে দেয়। তবে রাজ এতটাই বোকা স্বভাবের ছিল যে সে কিছুই বলতে পারছিল না, খালি খিটখিটিয়ে হাসছিল। এতে সবারই মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। তখন সেখানে সারাংও চলে আসে। সারাং এসে রাজের কান থেকে হেডফোনটি খুলে ফেলে, যা দেখে রণদীপ আর নিজেকে লুকিয়ে রাখতে পারে না। সে সোজা অফিসের স্ক্রিনে চলে আসে আর সারাংকে সরাসরি জানিয়ে দেয় যে তারা এই ব্যান কখনোই সরাবে না। তখন সারাং বলে যে সে হাল ছেড়ে দেবে না, সে আবারও আসতেই থাকবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর রণদীপের তো মেজাজটাই খারাপ হয়ে যায়, কারণ তার ছেলে যে এতটা বোকা টাইপের হয়েছে তা সে ভাবতেও পারেনি। তখন আমরা দেখতে পাই যে রণদীপ যেই ক্যাফেতে বসেছিল সেখানে বান্টু ও সামারা দুজনেই উপস্থিত ছিল। সামারা তার ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য এসেছিল, যে কিনা সামারাকে জোর করছিল একজন দোষীর হয়ে কেস লড়তে। তবে সামারা তাকে সরাসরি না জানিয়ে দেয়। তাই লোকটি রেগে গিয়ে সামারার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, যা দেখে বান্টু লোকটিকে একের পর এক আইন কানুনের কথা বলে ভয় দেখায়, কারণ সে তো লয়ার স্টুডেন্ট ছিল। বান্টুর এইসব কথা শুনে সেই লোকটিও ভয় পেয়ে যায়। তারপরও বান্টু তার ধোলাই করে দেয়। এই সব কিছু দেখে সামারা তো ইমপ্রেস হয়েই যায়, সাথে এই সব ঘটনা দেখে রণদীপও বান্টুর ক্যারেক্টারে ইমপ্রেস হয়ে যায়, কারণ সে তো এমনই একজন ছেলে চাইতো। সামারাকে ওই দিন হেল্প করার জন্য বান্টুর পরদিন থেকে জব হয়ে যায়, কারণ সে সামারার জীবন বাঁচিয়েছে, যে তার অফিসের বস। আর নতুন জবের জন্য বান্টু বাল্মীকির কাছ থেকে নতুন জামা কাপড়ের টাকা চায়। তবে বাল্মীকি তাকে রাজের কিছু পুরনো কাপড় ধরিয়ে দেয়। তাছাড়া আসা যাওয়া করার জন্য নতুন বাইক চাইলে বান্টুকে পুরনো স্কুটি ধরিয়ে দেওয়া হয়। এদিকে বাল্মীকি সেই নার্সের কাছে আসে, যে কিনা বাচ্চাদের অদল বদল করেছিল। সে বর্তমানে কোমায় আছে, কারণ ওই দিনের ঘটনার পর থেকে 25 বছর পর্যন্ত সেই নার্স কোমাই রয়েছে। আর যেহেতু সে চিন্দাল ফ্যামিলির ছেলের ডেলিভারি করেছিল, তাই চিন্দাল ফ্যামিলি তার চিকিৎসার সব খরচই বহন করছিল। বাল্মীকি তার জন্য 2টি আপেল নিয়ে আসে। সে প্রতি সপ্তাহেই তার জন্য 2টি করে আপেল নিয়ে আসতো। আর এই 25 বছরে তার জন্য মোট 600টিরও বেশি আপেল নিয়ে সে এসেছে। এই কথাগুলো সে বলতে থাকে। এরপর বাল্মীকি সেই নার্সকে বলে যে এত আপেল এনে কি লাভ, সে তো তা খেতে পারে না, এর থেকে ভালো সে মরে যায় না কেন। এই বলে বাল্মীকি সেখান থেকে চলে যেতে নেয়। তবে তখনই নার্সটি তার হাত ধরে ফেলে, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর ডক্টর সেখানে দ্রুত চলে আসে। নার্স এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি, তাই ডক্টর এখনো তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে সামারাকে তার বাবা চিন্দাল ফ্যামিলির কাছে নিয়ে আসে, যাতে সে সামারা ও রাজের বিয়ে ঠিক করতে পারে। পরিবারের কথা বলা শেষে রাজ ও সামারাকে একান্ত কিছু সময় দেয়া হয়, যাতে তারা দুজন নিজেদের মধ্যে কথাবার্তা শেয়ার করতে পারে। আর এই সুযোগে সামারা এক কাণ্ড ঘটাতে থাকে। সে দারোয়ান থেকে বিড়ি নিয়ে টানতে থাকে আর বলতে থাকে যে সে অনেকগুলো রিলেশনশিপে ছিল। শুধু ছেলে নয়, মেয়েদের সাথেও তার রিলেশন ছিল, যা শুনে রাজ অনেক অবাক হয়ে যায়। তবে রাজ এসব কথা শোনার পর না বলার বদলে বরং হ্যাঁ বলে দেয়, কারণ তার মতে সামারা শুধুমাত্র একজন ওম্যান নয়, সে একজন ওয়ান্ডার ওম্যান। যা শুনে সামারার তো মাথায় হাত, কারণ সে এইসব কথা বলছিল শুধুমাত্র এই বিয়েটি ঠেকানোর জন্য। কিন্তু এখন তার কিছুই করার ছিল না। পরদিন অফিসে সামারা বান্টুকে তার বিয়ের ব্যাপারে জানিয়ে দেয়। যেই কথা শুনে বান্টু তাকে কংগ্রাচুলেশন জানায়। তবে সামারা বলে যে সে এই সম্পর্কে খুশি নয়। তখন বান্টু বলে এত বড় ফ্যামিলিতে বিয়ে হলে ভালোবাসা দিয়ে কি হবে। যা শুনে সামারা কিছুটা রেগে যায় আর বলে যে যদি ভালোবাসা থাকে তাহলে একটি ছোট ঘরও যথেষ্ট। তখন বান্টু বলে ওঠে যে তারও তো একটি ছোট ঘর রয়েছে। এবার তারা দুজন মেইন পয়েন্টে চলে আসে। সামারা বান্টুকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কি তাকে ভালোবাসে কিনা, যা শুনে বান্টু কিছুটা লজ্জায় পড়ে যায়। তবে এক পর্যায়ে সে তা স্বীকার করে বসে আর সামারাও স্বীকার করে যে সেও বান্টুকে সেদিনের পর থেকেই পছন্দ করত। এরপর থেকে শুরু হয়ে যায় তাদের লাভ কেমিস্ট্রি। আজ রণদীপের সাথে সরাসরি সারাংয়ের মিটিং ছিল। সারাং তার সাথে একটি সরু মাথাওয়ালা ছাতা নিয়ে গিয়েছিল। সে রণদীপকে আবারও বলে যাতে তাদের কোম্পানির উপর থেকে ব্যানটি সরিয়ে দেওয়া হয়। তবে রণদীপ আবারও তাকে না জানিয়ে দেয়, কারণ পুতুলের ভেতরে নেশাজাতীয় জিনিস পাচার একটি অবৈধ কাজ। আর সে এও বলে যে সে সারাং থেকে ভয় পায় না। সারাং যা ইচ্ছা করে নিক, তবুও ব্যান সরবে না। আর এর থেকেও ভালো হয় যদি সারাং এই বিজনেসই বন্ধ করে দেয়।
এই সব কথা শুনে সারাংয়ের অনেক রাগ উঠে যায়, আর সে ওই ছাতা দিয়েই রণদীপের ঠিক হার্ট বরাবর ফুটো করে দেয়, আর খুব সুন্দর করে তার অফিস থেকে বেরিয়ে আসে, কারণ কেউই কিছু বুঝে উঠতে পারেনি। সারাং যখন অফিস থেকে বের হচ্ছিল, ঠিক সেই সময়ই বান্টুও সামারাকে নিয়ে সেই অফিসে এসেছিল, যাতে সে রণদীপকে রিকোয়েস্ট করে সামারার সাথে রাজের বিয়েটি ক্যান্সেল করাতে পারে। তারা রণদীপকে এমন অবস্থায় দেখে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তবে সারাং তার লোকেদের দিয়ে অফিসের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল, তাই বান্টু আর কোনো উপায় না পেয়ে অফিসের কনস্ট্রাকশনের লিফট দিয়ে নিচে নেমে আসে আর দ্রুত রণদীপকে হসপিটালে নিয়ে যায়, যা সারাং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রণদীপকে সেই হসপিটালে আনা হয় যেখানে সেই নার্সটি ছিল। নার্সটিও রণদীপকে দেখতে পায়, তাই সে তার হাতের আঙুল দিয়ে রণদীপের দিকে ইশারা করে। রণদীপকে ডক্টরের কাছে দিয়ে এসে বান্টু সেই নার্সের ইশারা দেখতে পায়, তাই সে নার্সের কাছে যায়। বান্টুকে দেখেই নার্সটি কথা বলতে শুরু করে, আর তখন সেই হসপিটালে বাল্মীকি ও আদিত্যও চলে এসেছিল, তবে তারা বান্টুকে দেখতে পায় না। তবে নার্সটি ঠিকই বাল্মীকিকে দেখে ফেলে। তখন বান্টু জানায় যে সেই তার বাবা, যা শুনে নার্সটি বুঝে যায় যে এত বছর আগে সে যেই বাচ্চার অদল বদল করিয়েছিল সে আর কেউ নয়, বান্টু। তখন সে বান্টুকে বলতে থাকে যে ওই লোকটি তার আসল বাবা নয়, রণদীপই তার আসল বাবা। তবে বান্টু তার কথা বিশ্বাস করতে চায় না। সে মনে করে নার্সের শরীর হয়তো খারাপ, তাই সে এমন কথা বলছে। এবার নার্স অনেক রেগে যায়, তাই সে সোজা বান্টুকে একটা চড় বসিয়ে দেয় আর বাল্মীকির নাম নেয়, যা শুনে বান্টু চমকে যায়, কারণ একজন কোমায় থাকা নার্স কিভাবেই বা তার বাবার নাম জানলো। এরপর সেই নার্সটি সেই দিন ডেলিভারি রাতের ঘটে যাওয়া সব কাহিনী বান্টুকে বলে দেয়, যা শোনার পর বান্টুর চোখে পানি এসে যায়। নার্সটি বারবার চিৎকার করতে থাকে যে রণদীপ কোথায়, তাকে সে সব সত্য কথা বলবে। তবে এভাবেই চিৎকার করতে করতে হঠাৎ করেই নার্সটি স্থির হয়ে পড়ে। আসলে সে তখন এই পৃথিবী ছেড়েই চলে গিয়েছিল। এরপর বান্টুর দেখা হয় ইয়াশোধা ও আদিত্যের সাথে। ইয়াশোধা বান্টুকে তেমন গুরুত্ব দেয় না, তবে বান্টু তো তার দিকে এক পলকে চেয়েছিল, কারণ সে যে তার মা। তবে আদিত্য খুব ইমোশনাল হয়ে বান্টুকে ধন্যবাদ জানায়। তবে সে কেন এতটা ইমোশনাল হলো তা আমরা আরেকটু পরেই জানতে পারবো। এরপর বান্টু যখন বাল্মীকির সাথে হসপিটাল থেকে বেরিয়ে আসছিল, তখন তাদের সামনে সেই নার্সের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছিল, যা দেখে বাল্মীকি অনেক খুশি হয়েছিল। তাছাড়া সে নার্সটির ব্যাপারে আরো খারাপ খারাপ কথাও বলতে থাকে। বান্টু আর এবার চুপ থাকে না, সে রাগের বশে সোজা বাল্মীকির গালে চড় বসিয়ে দেয়। এতে বাল্মীকি হতবাক হয়ে পড়ে, তবে বান্টু তখনও তার মুখ খোলে না। এরপর রাস্তায় বাল্মীকি বান্টুকে থামায় আর তার এভাবে চুপ করে থাকার কারণ জিজ্ঞেস করে। বান্টুর মুখে কোনো জবাব না পেয়ে বাল্মীকি অনেক রেগে যায় আর বলে যে ওই নার্স যত যাই বলুক না কেন, বান্টু কেনই বা তার কথা বিশ্বাস করতে যাবে। এবার বান্টু বাল্মীকিকে ধরে ফেলে, কারণ সে তো কোনো নার্সের কথা বলেইনি। বাল্মীকিও বুঝতে পারে যে সে এখন ধরা খেয়ে গিয়েছে, তাই সে তার সব ভুল স্বীকার করে। তখন বান্টু তাকে এমনটা করার কারণ জিজ্ঞেস করে। উত্তরে বাল্মীকি জানায় যে সে শুধুমাত্র তার ছেলেকে সুখী দেখতে চেয়েছিল। তখন সে ভয়ে ভয়ে বান্টুকে জিজ্ঞেস করে যে সে কি জিন্দাল ফ্যামিলিকে সব বলে দিবে। উত্তরে বান্টু জানায় যে এসব বলে কি লাভ, সে হয়তো গাড়ি বাড়ি টাকা পয়সা এইসব পেতে পারে, এইসব দিয়ে তার কি হবে। তার তো শুধু ফ্রিডম প্রয়োজন ছিল, তাও আবার বাল্মীকির থেকে, কারণ এতদিন বাল্মীকির জন্য তার প্রচুর প্যারায় থাকতে হতো, আর এখন সে পুরোপুরি ফ্রি। এই সব কথা শুনে বাল্মীকি পুরাই কনফিউজড হয়ে যায়। পরদিন আমরা বাল্মীকিকে আদিত্যের সাথে দেখতে পাই। আদিত্য বাল্মীকিকে বলে সে যাতে একদিন বান্টুকে এখানে নিয়ে আসে। বাল্মীকি এর কারণ জানতে চাইলে আদিত্য জানায় যে সে বান্টুকে একবার জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে চায়, কারণ সে তার ছেলের জীবন বাঁচিয়েছে। এদিকে বান্টু দূর থেকে রণদীপের দিকে নজর রাখছিল, যেখানে সে খেয়াল করে যে রণদীপ ও ইয়াশোধার মধ্যে সম্পর্ক ঠিক নেই, কারণ ইয়াশোধা ঠিক মতো রণদীপের কেয়ার করছিল না। তাছাড়া সে এও লক্ষ্য করে যে জিন্দাল ফ্যামিলির সদস্য ডেভিডও তাদের উপর চিটিং করছে, কারণ সে হসপিটালের 1.5 লাখ টাকার বিলকে 10 লাখ টাকা করে বাকি টাকা হাতিয়ে নিচ্ছিল। তাই বান্টু সিদ্ধান্ত নেয় যে সে এই পরিবারের সব সমস্যা একাই দূর করবে। অন্যদিকে রণদীপকে বাসায় নিয়ে যাওয়া হয়। ডক্টর রণদীপের এই পরিণতির জন্য বারবার তার সিকিউরিটিকে দোষারোপ করছিল, কারণ তার কোনো সিকিউরিটিই ছিল না। এই জন্য সে বান্টুকেই রণদীপের সিকিউরিটি গার্ড হিসেবে থাকতে বলে, কারণ বান্টুই সেদিন রণদীপকে বাঁচিয়েছিল। আসলে এইসব কথা ডক্টর নিজ থেকে বলছিল না, তাকে বান্টু ব্ল্যাকমেইল করছিল, কারণ বান্টু ডক্টরের ছেলেকে কিডন্যাপ করে রেখেছিল। ডক্টরের কথা মতো আদিত্য বাল্মীকিকে জোর করতে থাকে।
যাতে সে বান্টুকে এখানে ডেকে আনে। বাল্মীকি শুরুতে অনেক বাহানা দিতে থাকলেও সে পরে তাদের জোড়াজুড়ির সামনে আর পারে না, তাই তাকে বাধ্য হয়েই বান্টুকে চিন্দাল ফ্যামিলির রাজকীয় বাড়িতে নিয়ে যেতে হয়। বান্টু সেই বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আদিত্য তাকে আবারও ধন্যবাদ জানায় আর তাকে সামারার অফিসের জব ছেড়ে দিতে বলে। আর এর বদলে আদিত্য তাকে ডাবল স্যালারি দিয়ে আরেকটি জব অফার করে, সেটি হলো আদিত্যর সাথে বন্ধু হিসেবে টাইম পাস করা। তাছাড়া বান্টুকে এই বাসাতেই থাকতে দেওয়া হবে। এতে বান্টু অনেক খুশি হয় এবং তার কথায় রাজি হয়ে যায়। এরপর সে সারাদিন ধরে পুরো বাড়ি ঘুরে দেখে। সন্ধ্যায় বান্টু আদিত্যের সঙ্গে আড্ডা দিচ্ছিল, যেখানে বান্টু বুঝতে পারে যে আদিত্য সারাংয়ের জন্য অনেক সমস্যার মধ্যে আছে। তাই সে আদিত্যকে তার সাথে সারাংয়ের মিটিংয়ে যেতে বলে। আদিত্য এতে কিছুটা অবাক হলেও রাজি হয়ে যায়। পরদিন বিক্রান্ত তার ইয়াটে বসেছিল। তখন তার মনে হয় যে উপরে কেউ রয়েছে। সে যখন উপরে যায় তখন সে বান্টু ও আদিত্যকে সেখানে দেখতে পায়। তাদের দুজনকে এখানে দেখে সে অনেক অবাক হয়ে যায়। তাই সে তাদের জিজ্ঞেস করে যে এত সিকিউরিটি থাকার পরও তারা কিভাবে এখানে এলো। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে এখানকার একজন গুন্ডা আদিত্যকে ধাক্কা দিয়েছিল, যে কারণে বান্টু এখানকার সব গুন্ডার ধোলাই করে দিয়েছে। বান্টু বিক্রান্তকে সরাসরি জানিয়ে দেয় যে তারা এই ব্যান কখনো সরাবে না, তবে বিক্রান্তের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। তাই বান্টু তাকে ইগনোর করে আদিত্যকে নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ আদিত্যর একটু পরই ফ্লাইট ছিল। রাস্তায় তাদের দুজনের দেখা হয় সারাংয়ের সাথে। বান্টু মজা করে তার সাথে একটি সেলফি নিয়ে নেয়। তখন সে লক্ষ্য করে যে সারাংয়ের হাতে সেই ছাতাটি ছিল যা দিয়ে সে রানদীপের উপর আক্রমণ করেছিল। বান্টু খুব শান্তভাবে সারাংকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন রানদীপ বান্টুকে তার কাছে ডেকে পাঠায় আর সেদিনের জন্য ধন্যবাদ জানায়। তখন সে ইয়াশোধাকে দেখে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে আর বলে যে সবচেয়ে বড় যুদ্ধ শত্রুদের সাথে নয়, নিজেদের সাথেই লড়তে হয়। তবে এর থেকে বেশি কিছু সে বান্টুকে জানায় না। তাই বান্টু বাইরে চলে আসে, যার জন্য আদিত্য আগে থেকেই অপেক্ষা করছিল। সে বান্টুকে জিজ্ঞেস করে যে রানদীপ কি তাকে কিছু বলেছে। উত্তরে বান্টু জানায় না, সে তাকে কিছুই বলেনি। তখন আদিত্য বলে যে তাদের মধ্যকার সমস্যা গত 7 বছর ধরেই চলে আসছে, তবে এর কোনো সমাধান এখন পর্যন্ত হচ্ছে না। এরপর দৃশ্য চেঞ্জ হলে আমরা দেখতে পাই বান্টু উল্টো বাল্মীকিকেই শাসন করছে, যা দূর থেকে ডেভিড ও চিন্দাল পরিবারের আরেকজন সদস্য আরুণ দেখছিল। এই সব দেখে তাদের মনে হয় যে বান্টু অনেক চালাক একজন ছেলে, তাদের উচিত বান্টুর সাথে বন্ধুত্ব করে নেওয়া। তবে বন্ধুত্ব তো দূরের কথা, তারা যে বান্টুকে টাকা সরানোর কাজে যুক্ত করার অফার দিয়েছিল তাও বান্টু আদিত্যের কাছে লাগিয়ে দেয়। তাই আদিত্য তাদের ঝাঁটাপেটা করে। তখন ইয়াশোধা তাদেরকে আদিত্যের হাত থেকে বাঁচায়। তবে বান্টু তার খেলা সেখানেই শেষ করেনি। সে এবার পরে ডেভিডের পিছনে। সে ডেভিডের অন্য সম্পর্কের ব্যাপারে তার স্ত্রীকে জানিয়ে দেয়। ফলে ডেভিড আরও বড় বিপদে পড়ে যায়। তাই ডেভিডের স্ত্রী রেগে গিয়ে একসাথে ডেভিড ও আরুণের ধোলাই করে, কারণ আরুণও সবসময় ডেভিডের সাথেই থাকতো। বান্টু যখন বাড়ি থেকে বাইরে আসে তখন সে সেখানে সামারা ও তার বাবাকে দেখতে পায়। তাই সে ডিরেক্ট গিয়ে সামারাকে জড়িয়ে ধরে আর সামারার বাবার সামনেই তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু বলে দেয়, যা শুনে সামারার বাবার তো হুঁশই উড়ে যায়। এরপর সেখানে একজন ইন্সপেক্টর আসে। সে এটি জানতে এসেছিল যে রানদীপের কি কোনো সিকিউরিটির প্রয়োজন আছে কিনা। তখন বান্টু তাকে জানায় যে রানদীপের কোনো সিকিউরিটির প্রয়োজন নেই, যা শুনে ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে যে সে কে হয় এই ডিসিশন নেয়ার। উত্তরে বান্টু বলে যে সে হলো রানদীপের আসল ছেলে। এরপর সে একে একে সব কাহিনী ইন্সপেক্টরকে শোনায়, যা শুনে কনফিউশনে ইন্সপেক্টরের পুরো মাথাই খারাপ হয়ে যায়। তাই সে বাড়ির ভেতর না ঢুকেই আবারও ফেরত চলে যায়। রাত সামারাকে নিয়ে ঘুরতে যাচ্ছিল, তবে তাদের ড্রাইভার ছিল না। তাই তাদের সাথে করে বান্টু ড্রাইভার হিসেবে যায়। তখন গাড়িতে সামারা বান্টুর অনেক ক্লোজ হয়ে যায়, যা দেখে রাজের চোখ কপালে ওঠে। এরপর তারা 3 জন মিলে একটি ক্যাফেতে আসে। সেখানে বান্টু রাজকে তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। রাজ খুশি মনেই তাদের সম্পর্ক মেনে নেয়। তারা ভাবতেই পারেনি যে রাজকে মানানো এত সহজ হবে। তাছাড়া বান্টু তাকে উপদেশ দেয় যে সে যেন সবার সাথে লড়াই করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে, যা শুনে রাজের মধ্যে অনেক জোশ এসে যায়। আর সে বাসায় গিয়ে সবার উপর রাগ ঝাড়তে থাকে, কারণ কেউ তাকে কখনোই জিজ্ঞেস করেনি যে সে কি হতে চায়। কারণ সবাই তো আগে থেকেই ডিসাইড করে রেখেছিল যে সে চিন্দাল কোম্পানির সিইও হবে। তাছাড়াও সে সামারাকে বিয়ে করার ডিসিশনও নিজেই ক্যান্সেল করে দেয়। পরদিন বান্টু সবার হাত দেখে রাশি বলছিল। তখন তার কাছে ইয়াশোধা আসে আর নিজের হাত দেখায়।
তখন বান্টু বলে যে তার চেহারা দেখেই সে বলে দিতে পারে যে তার রানদীপের সাথে সম্পর্ক ভালো নেই। ঠিক তখনই সেখান দিয়ে রানদীপ যাচ্ছিল। আদিত্য বান্টুর মুখ বন্ধ করানোর চেষ্টা করছিল, তবে বান্টু তাও বলেই যাচ্ছিল। এমনকি এতদিনে সে এই সমস্যার মূল কারণও বের করে ফেলেছিল। আসলে 7 বছর আগে অন্য একজন মহিলার সাথে রানদীপের অ্যাফেয়ার ছিল, আর এই নিয়েই তাদের মধ্যে ঝামেলা হয়। তাই বান্টু আদিত্যকে বলে যে সে কেন চুপ করে আছে। একজন পরিবারের সদস্য হিসেবে সবারই উচিত তাদের দুজনের সম্পর্ক ঠিক করে দেওয়া অথবা ডিভোর্স করিয়ে দেওয়া। এভাবে চুপ করে থেকে কি লাভ। এই কথা শুনে রানদীপ রেগে যায় আর বান্টুকে চড় বসিয়ে দেয়। সে বান্টুকে বলে যে যদি সম্পর্ক টিকিয়ে রাখতে মিথ্যা বলা লাগে তাহলে মিথ্যা সত্যর থেকেও ভালো। তখন বান্টু তাকে বলে যে একবার সত্য বলে দেখতে, কারণ সত্য করা হলেও সম্পর্ককে মজবুত করে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর বান্টুর এই লেকচার কাজেও এসে যায়, কারণ সেদিন সন্ধ্যায় ইয়াশোধা ও রানদীপ একে অপরের সামনে সব সত্যি স্বীকার করে এবং একে অপরকে ক্ষমা করে দেয়। আর এভাবেই তারা দুজন আবার এক হয়ে যায়, যা দূর থেকে আদিত্য দেখছিল। আর এসবের জন্য সে বান্টুকে কল করে ধন্যবাদ জানায়। পরদিন ছিল দিওয়ালি, তাই আদিত্য বান্টুর জন্য একটি সুন্দর ড্রেস পাঠায়। পুরো চিন্দাল ফ্যামিলি আজ এক হয়ে দিওয়ালির উৎসব পালন করছিল। পরিবারের সব সমস্যা যে সমাধান হয়ে গিয়েছে। পার্টির মাঝখানে ইয়াশোধা ওয়াশরুমে আসে মুখ ধোয়ার জন্য। তখন সে তার পেছনে হঠাৎ করে সারাংকে দেখে ভয় পেয়ে যায়, আর সেখানেই সিন কাট হয়ে যায়। কিছুক্ষণ পরেই চিন্দাল ফ্যামিলির কাছে সারাংয়ের কল আসে, যেখানে সে তাদের সরাসরি জানিয়ে দেয় যে সে ইয়াশোধাকে কিডন্যাপ করেছে, আর ইয়াশোধার মুক্তিপণ হিসেবে নিজের কোম্পানির উপর থেকে ব্যান সরানো সহ আরো 500 কোটি টাকার শেয়ার দাবি করে। আর এই সকল পেপার নিয়ে সে রাজকে তার কাছে পাঠাতে বলে। রানদীপ তার কথা মতো সব পেপারে সাইন করে ফেলে, তবে সে রাজকে এই বিপজ্জনক কাজে পাঠাতে চাইছিল না। তবে এইবার রাজ আগের থেকে বেশি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল। সে জোর করেই এই কাজের দায়িত্ব নিজের উপর নিয়ে নেয়। এরপর সে বেরিয়ে পড়ে সারাংয়ের আড্ডার উদ্দেশ্যে। রাজ সেখানে গিয়ে দেখতে পায় যে পরিবেশ অনেক চুপচাপ, তাই সে সেখানকার একজন গুন্ডাকে জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছিল। গুন্ডাটি জানায় যে একটু আগে বান্টু নামের এক ছেলে এসে সব তছনছ করে দিয়ে চলে গিয়েছে। আসলে রাজ আসার আরো আগেই বান্টু সেখানে চলে এসেছিল, আর সে এখানে এসেই সব গুন্ডাদের সাথে ফাইট করে। এরপর তার মোকাবেলা হয় সারাং ও বিক্রান্তের সাথে। বান্টু যখন বিক্রান্তের সাথে মারামারি করছিল তখন সারাং পেছন থেকে বান্টুর পেটে ছাতা ঢুকিয়ে দিতে চায়, তবে বান্টু ঠিক সময় সরে গেলে সারাং নিজ হাতেই নিজের ভাইকে ভুলবশত মেরে ফেলে। এরপর বান্টু ইয়াশোধাকে নিয়েই সেখান থেকে চলে আসে। অন্যদিকে আদিত্য রানদীপকে বলে দেয় যে বান্টুই তার আসল সন্তান, তবে সে তখন বেশি মুগ্ধ হয় যে বান্টু সম্পত্তির লোভে একবারও তার আসল পরিচয় তুলে ধরেনি। রানদীপ এই সব কিছু জেনে অবাক হয়ে যায়, তবে আদিত্য এসব কিভাবে জানলো তা আমরা একটু পরই জানব। এরপর আদিত্য বাল্মীকি ও বান্টুকে তার কাছে ডেকে পাঠায়। সে বাল্মীকিকে সোজা একটি চড় বসিয়ে দেয় আর বলে যে সে জেনে গিয়েছে বান্টুই তার আসল নাতি এবং চিন্দাল ফ্যামিলির ওয়ারিশ। আদিত্য বাল্মীকিকে বাচ্চা বদলানোর জন্য অনেক কথা শোনায়। তখন বান্টু তাকে থামায় আর বাল্মীকিকে ক্ষমা করে দিতে বলে, কারণ নিজের আসল বাচ্চার চিন্তায় এমনিতেও বাল্মীকি 25 বছর ধরে শান্তির ঘুম ঘুমায়নি। এ কথা শুনে আদিত্য উল্টো বান্টুকেই প্রশ্ন করতে শুরু করে যে বান্টু যদি সত্যিই চিন্দাল ফ্যামিলির সম্পত্তি না চাইতো তাহলে সে এই বাড়িতে আসলোই বা কেন। উত্তরে বান্টু জানায় যে শুধু বাবা মাই সন্তানের ভালো চায় না, সন্তানও নিজের বাবা মায়ের ভালো চায়। আর সে যখন জানতে পারে যে এই পরিবারে অসংখ্য সমস্যা রয়েছে আর কেউই সুখে নেই, তখনই সে এই ডিসিশন নিয়েছে। তাই সে এই সকল সমস্যার সমাধানের জন্য নিজেই এই বাড়িতে চলে আসে। এই সব কথা রানদীপও শুনছিল, যা শুনে তার চোখে পানি এসে যায়, কারণ সে তার ছেলেকে নিয়ে অনেক গর্বিত ছিল। বান্টু তার কান্না বন্ধ করার জন্য তাকে বাবা বলে ডাকে, যা শুনে তার মুখে হাসি ফুটে ওঠে। এরপর সে ইয়াশোধাকে সব সত্যি বলতে নেয়, তবে বান্টু তাকে থামায়, কারণ সে চায় না যে তার জন্য রাজ ও ইয়াশোধা কষ্ট পাক। কারণ ইয়াশোধা অলরেডি রাজকে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে দিয়েছে, আর রাজও তাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। আর এই সত্য জানার পর যদি তারা আলাদা হয়ে যায় তা বান্টুর কাছেও খারাপ লাগবে। এই সব কথা শুনে রানদীপের বান্টুর প্রতি আরো গর্ব হয়। এরপর ইয়াশোধা বান্টুর সাথে দেখা করে। সে বান্টুকে বলে যে বান্টু যেভাবে তার ও রাজের জীবন বাঁচিয়েছে তার জন্য সে সব সময় বান্টুর কাছে কৃতজ্ঞ থাকবে। আর এখন ইয়াশোধার চোখে বান্টু ছেলের মর্যাদা পেয়ে গিয়েছিল, তাই সে এখন থেকে বান্টুকে নিজের ছেলেই মনে করে। এরপর সে বাল্মীকিকে বলে যে
বাল্মীকি যেমন বান্টুকে এত প্রতিকূল পরিবেশে শক্তিশালী ও স্মার্ট বানিয়ে তুলেছে, ঠিক সেভাবেই যেন সে রাজকেও স্মার্ট বানিয়ে তোলে। এজন্যই ইয়াশোধা সিদ্ধান্ত নেয় যে সে 5 বছরের জন্য রাজকে বাল্মীকির কাছেই রাখবে। এরপর আমাদের দেখানো হয় রাতের বেলা একটি বাস স্ট্যান্ডে বাল্মীকি একা একা মন খারাপ করে বসে আছে, কারণ তার স্কুটিটিও ভেঙে গিয়েছিল। তখনই তার কাছে বান্টু আসে। সে বাল্মীকিকে একটি নতুন স্কুটার গিফট করে। এরপর তারা দুজনে মিলে একসাথে স্কুটারে করে ঘুরে বেড়াতে বের হয়ে যায়। আর এই দৃশ্যের মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতেই থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।